প্রতিনিয়ত 2 ঘন্টা ট্রেন জার্নি, প্রচুর পরিশ্রম, কলকাতা থেকে অনেকটা দূরে, একটু প্রান্তিক জায়গাতে, একটু গ্রামীণ জায়গাতে স্কুল। এখানে বোধ হয় একজন লেখক বা সৃজনশীল মানুষের বোধ হয় এটাও না একটা বড় প্রাপ্তি, জনসংযোগ। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রত্যেকটা দিন এই যে ট্রেনে, বাসে কত নতুন মানুষ, কত নতুন মানুষের চরিত্র, কত নতুন মানুষকে দেখা, সেইগুলো গল্প কবিতায় আসছে। অবশ্যই আসছে। এগুলো তো আমাদের কবিতা বলুন বা গল্প বলুন, এগুলো তো একা আসে না, এদেরকে ডাকতে হয় না? হ্যাঁ, মানে আমরা যদি যারা কবি, আপনি জানি না আপনি লেখেন কিনা, যদি লেখে তাহলে আপনি তো জানবেন ভালো করে যে আমরা যদি কবিতা বা গল্প, যদি আমরা বিশেষ করে কবিতা একটু অভিমানী হয়, তাকে যদি আমরা 1 দিন 2 দিন না ডাকি, সে কিন্তু সহজে আসতে চায় না। তো কিন্তু আবার এরকম তো হয় কবির ক্ষেত্রে, যে কবিতা লিখতে চেয়েছিলাম সেই কবিতা, আমি কবির কথাতেই বলছি, যে কবিতা লিখতে চেয়েছিলাম সে কবিতা আর এলো না, কিন্তু সেই সুপ্ত বাসনাটা রয়ে গেল ভেতরে, সেই সুপ্ত বাসনাটা রয়ে গেল যে আমি একটা লাইনও বোধহয় লিখতে পারলাম না, কিন্তু তবু সেই লেখার ভেতরে থেকে গেল। লেখালেখির ক্ষেত্রে শত্রুতায় যেটা হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, যদিও আমার ধৃষ্টতা নেবেন না প্রিয় দর্শক, আমারও ধৃষ্টতা নেবেন না, সেটা হলো আমি আলাদা করে লেখক বা লেখিকা এভাবে কোনো চিহ্নিতকরণ করতে চাই না। লেখক লেখক, তৎসত্ত্বেও বলতে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে তাকে তো ঘর এবং সংসার সমস্ত কিছু সামলে তো লেখাটা করতে হয়, এটা চূড়ান্ত বাস্তবতা আমাদের সমাজের সূত্রতে। তো সেই সূত্রতার ভিতরে যখন লিখছেন, তখন কি মাঝে মাঝে সংসারের কাজ কিছু ব্যাহত হচ্ছে, কিংবা ব্যাহত হলো, ব্যাপারটাকে একটু ম্যানেজ করে নেওয়া যাচ্ছে, বা বাড়ির মানুষজনকে ম্যানেজ করে নিচ্ছেন নিজের পক্ষে, আর যাই হোক লেখা তো হচ্ছে, এটা নতুন জিনিস কিছু হচ্ছে। এখন এটা মনে হয় একদম পুরোটাই সত্যি যে ব্যাহত তো হচ্ছে, সময় তো আমাদের নির্দিষ্ট, 24 ঘন্টার বাইরে আমরা তো বেরোতে পারবো না, একটা দিন 24 ঘন্টা, ওই যে বাঁধা, তারপরে আবার নতুন দিনে চলে যাচ্ছে, কিন্তু আমাদের প্রতিদিনের যে কাজ সেটা তো প্রতিদিনই করতে হচ্ছে, ফলে ব্যাহত তো হচ্ছেই। কিন্তু ব্যাহত হলেও তো ভারসাম্য থাকছে, কানাডার লেখা হচ্ছে কি করে, ওই যে বলে চালিয়ে নিতে হচ্ছে। এই ভারসাম্যটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তো একজন মা তার শিশুপুত্রকে সামলে, ঘর সংসার সামলে, স্বামীকে সামলে, বলছেন ব্যাহত হচ্ছে, কিন্তু আবার বলছেন ভারসাম্য রক্ষা হচ্ছে। ভারসাম্য রক্ষার পেছনে কিন্তু অবশ্যই সংসারে যিনি কর্তা তারও তো ভূমিকা আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। তাই তার কথা আমাদের শুনতেই হবে। এই ব্যাহত আর এই কাজটা চালিয়ে নিয়ে যাওয়ার ভিতরে কি অদ্ভুত সূত্রতার ভিতরে ভারসাম্যটা বজায় রাখছে। নমস্কার, আমি অভিজিৎ সিনহা। আমার স্ত্রী মৌসুমী ডিঙ্গাল, কবি মৌসুমী ডিঙ্গাল। শুধু মৌসুমী ডিঙ্গাল বললে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, কবি মৌসুমী ডিঙ্গাল। ওর সাথে থাকতে থাকতে অ্যাকচুয়ালি আমি নিজেও লেখক নই, আমি পুরোপুরি অন্য প্রফেশনের মানুষ, আমি আইনি পেশায়। আর লেখকদের সম্পর্কে, লেখক বা কবিদের সম্পর্কে জানি আমি যে তাদের কলমে নাকি জন্ম মৃত্যু লেখা থাকে, কলমে কাঁপে। তা মৌসুমীর সঙ্গে থাকতে গিয়ে ওর বিভিন্ন লেখার মানে পড়তে গিয়ে যখন দেখি যে মানে প্রতিটা নায়ক নায়িকা, গল্প কবিতায় বিভিন্ন যে চরিত্রগুলো ওর কলমে যেন বাংময়ে ফুটে ওঠে। এটা দেখতে গিয়ে কখনো হয়তো গঠনমূলক সমালোচনা করে ফেলি, মানে যখন প্রথম পড়ি সেইটা করতে গিয়ে, গঠনমূলক সমালোচনা করতে গিয়ে হয়তো কখনো ভালো লাগা মন্দ লাগা বিভিন্ন রকম আছে পাঠকের দৃষ্টি থেকে আমি যখন দেখি, কিন্তু আবার ভালোও লাগে যখন ও সম্পাদনা করে বইগুলো, বা অনেক লেখক লেখিকা যখন অনেক বই বাড়িতে আসে, অনেক লেখক লেখিকা যখন বাড়িতে আসে, কিংবা কোনোভাবে যখন ওকে কেউ পুরস্কার দেয়, সেটাও নিজেকে একটা গর্ব অনুভব করি আমি। আর ওর লেখার আর উত্তরোত্তর বৃদ্ধি পাক, সেই ওর সাফল্য কামনা করি। মৌসুমী, যেটা আমরা যখন লেখা তৈরি হয়, প্রথমে আপনি খুব অত্যন্ত চমৎকার কথা বললেন, একটু উৎসাহ, সম্পাদনা, আপনার সম্পাদিত বই অনেক 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 সম্পাদিত বই, এত লেখক
এখানে আপনারা তো নিশ্চয়ই খুব নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে অনেক লেখা পড়তে পারছেন, তাই না? অনেক নতুন লেখক, প্রতিশ্রুতিবান, সবাই নতুন, অনেক প্রতিশ্রুতিবান লেখকদের লেখা পড়তে পারছেন। হয়তো একটু মাঝে মাঝে নির্দয় হয়ে, সম্পাদক নির্দয় হতেই হয়, উপায় নেই, হয়তো বাতিল করতে হচ্ছে, আপনি তাকে কিছুটা সংশোধন করছেন, কিন্তু লেখার ধারাটা তো বুঝতে পারছেন। বুঝতে পারছি। সেটাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে তো নিশ্চয়ই কিছুটা পরামর্শ দিচ্ছেন আমাকে। হ্যাঁ, দিতে হয়। অনেক সময় এরকম হয় যে মানে কবিতা এলো, বুঝতেই পারছি যে কাঁচা হাতের, যেটা বলা হয় আর কি, কাঁচা হাতের লেখা, কিন্তু ওইটা যদি ছাপা হয় তখন মানে অনেকেই বলবে যে এইটা একটু মানটা কমিয়ে দিল মনে হয় এই কবিতাটা। সেক্ষেত্রে কি হয়, তখন মানে যিনি লিখছেন কবিকে বলতে হয় যে আপনার কবিতাটা আমি একটু এডিট করবো, এদিক ওদিক করে। সেটা তো সম্পাদকের একেবারে মানে কি বলবো, পূর্ণাঙ্গ, একদম তার পূর্ণাঙ্গ ক্ষমতা, স্বাধীনতা সেটা থাকবে আর কি। কিন্তু তাতে তো আমার ধারণা তারাও নিশ্চয়ই খুশি হন এবং তারা খুব পুষ্ট হন। একদম 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 মানে খুশি হয়েই বলে যে ঠিক আছে দিদি, তুমি তাহলে ওটা করে দাও। আমি আবার মানে সবারই তো একটু খারাপ লাগা থাকতেও পারে যে আমি লিখলাম যে কোথাও, আমি আচ্ছা ঠিক আছে, আমি কারেকশন করে বললাম দেখো তো লেখাটা ঠিক হয়েছে কিনা, তাহলে আমি ওটাই দিয়ে দেব। তো ওরা দেখে বলবে হ্যাঁ তো খুব ঠিক আছে দিদি, খুব ভালো হয়েছে, তাহলে এটাই থাক। তাহলে কি হলো, উৎসাহ পেলো, লেখাটাও ভালো হলো, আর আমিও আমার একটা নতুন একজন লেখককে, এটা একজন সম্পাদকের ক্ষেত্রে কিন্তু এটা খুব বড় কাজ, একটু পথ ছেড়ে দেওয়া। সম্পাদক কিন্তু অনেকটা পথ ছেড়ে দেন, অনেকটা পথকে প্রশস্ত করে দেন, নতুন মানুষজনদের কাছে, নতুন মানুষজনকে উৎসাহের পথে পথিক হতে শেখান। একটু শেষের দিকে যাই, সময়ের কাছে বাধা, সময় নিয়েই কথা হচ্ছিল, সেটা হলো যে স্বপ্ন তো দেখেন নিশ্চয়ই, যে স্বপ্নটা মানে আমি সৃজনশীলতার স্বপ্নে বলছি, কিন্তু অনেক স্বপ্ন, অনেক না বলা কথা, অনেক অপ্রাপ্তির শত্রুতায় সেই স্বপ্নগুলো কি মাঝে মাঝে খুব জড়িয়ে পেঁচিয়ে যায়, লেখাতে হয়তো এলো না, কিন্তু স্বপ্নটা থাকে, স্বপ্নটা নিজের ভেতরে জারিত রাখছেন, কোনো না কোনো শব্দ, সেই স্বপ্ন কোনো না কোনো কবিতার ভিতরে লুকিয়ে আছে। হ্যাঁ নিশ্চয়ই। আমি বা সবাই একমত হবেন যে ব্যক্তি জীবনের কিছু প্রভাব কবিতায় থাকে, যদিও সবটা থাকে না। যেমন কবিদের একটা অদ্ভুত মানে স্বাধীনতা আছে যে একটা তুমি শব্দ দিয়ে সে কিন্তু হাজারখানি কবিতা লিখে ফেলতে পারে। মানে এই তুমি যে কে তুমি, সেটা কিন্তু আজ অব্দি কেউ জানলো না, কিন্তু তুমি নিয়ে মানে বহু কবিতা লেখা হয়েছে, এবং ওই তুমি শব্দটা দিয়ে কবির এমন ক্ষমতা, সে কিন্তু মানে ঘন্টার পর ঘন্টা লিখেই যাবে, নানা ধরনের কবিতা সে লিখতেই পারবে। তো সুতরাং থাকে অনেক যে আসলে বোধ হয় এখানে এই তুমি শব্দটুকু খুব চমৎকার বললেন। এই তুমি শব্দটা একজন কবির কাছে মানুষ প্রেমিক বা মানুষ প্রেমিকা, আবার আমি উল্টো দিক থেকে একটুখানি বলতে চাই, আমরা কিন্তু সবার আগে তুমি শব্দটাকে ব্যবহার করি নিজেদের বাবা মার কাছে, তারপরে তো প্রেমিক প্রেমিকা, তাহলে সেটাও কিন্তু আছে, এবং ঈশ্বর। একটা ছোট্ট উদাহরণ দিলে বোধ হয় পরিষ্কার হবে। বড় আশা করে এসেছি কাছে থেকে গেল, যদি এই গানটাকে যদি বলি, কেউ বলবেন কি অসাধারণ প্রেমের গান, আবার এটা ঈশ্বরের গান, তাই তো? কবি কিন্তু এই যেটা মৌসুমী বললেন, এই তুমি শব্দটুকু বেশ একটু অসাধারণ মজার বৃত্তের ভেতরে ফেললো। এইটা ঘটনায় এই কিছু কিছু শব্দ, কিছু কিছু ভাবনা, সেটার ভেতরেই কিন্তু কবি একটা অদ্ভুতভাবে তার তুলি দিয়ে ছবি আঁকতে পারেন, এবং সেই ছবি প্রতিটাই ব্যতিক্রমী ছবি, প্রতিটা কবিতাই তো ব্যতিক্রম। বিস্তৃত বিষয় ছিল না, এখন প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন, সারা পৃথিবীটা হাতের মুঠোয় রয়েছে, এবং খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যাওয়ার কিন্তু একটা মাধ্যম তৈরি হয়েছে। এইখানেই আপনার কাছে আমার খুব সরাসরি প্রশ্ন, যে কোনো ক্ষেত্রে যদি সুযোগের ব্যাপকতা যদি হয়ে যায়, তাহলে তাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য সমস্ত সৃজনশীল বা সৃষ্টিশীল মানুষেরও কিন্তু প্রয়োজন। পারছেন কি কিছু করতে? আমি তো অন্তত ভীষণভাবে পারছি। যে আমি আপনাকে বা আমাদের যারা দর্শক আছে তাদের সবাইকেই এই সিক্রেটটা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে মোবাইল ফোন হাতে, আমার কিন্তু এইটা খুব ভালো বা খুব বেশি কাজে দেয়, এই কারণে যে আমার নিত্যদিনের যে
প্রফেশন, আমি স্কুল শিক্ষিকা, তো আমার বাড়ি থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জার্নি, সেখানে 1 ঘন্টা জার্নি ট্রেনেই যেতে হয়। তো সেই ট্রেনের মধ্যে আমি কিন্তু এই জাস্ট এই মোবাইল ফোনটা ছিল বলে, সেখানে লিখে রাখা যায় বলে আমি কিন্তু মানে হয়তো কবিতাকে এত বেশি করে সময় দিতে পারছি। তার মানে ওই দুটো ব্যাপার কাজ করছে, এটা খুব সরাসরি পরিষ্কার। সেটা হলো নিজে শিক্ষিকা মানুষ, তো ওই টাইম ইজ প্রেসিয়াস, এই কথাটাকে বোধহয় খুব ঠিকভাবে বোধহয় একটা মেনটেন করেন। এবং ওই এটা ঠিক, ওই ট্রেন জার্নির এটা ভালো লাগার মন্দ লাগা তো নয়, প্রতিদিন যেতে হবে, তো সেটাকে ঠিক মতন করে ব্যবহার করা। কিন্তু আরো অনেক কিছুকেই ব্যবহার করতে হয়, আরো অনেক কিছু ব্যবহারের মাধ্যমেই কিন্তু কবিতা কবির কাছে আসে। সত্যি কি সেইভাবে কবির কাছে কবিতা আসে? সত্যি কি সেইভাবে কবি পারেন সেই কবিতাকে আঁকড়ে বেঁচে থাকতে কিংবা খুঁজে পেতে, অথবা মাঝে মাঝে প্রিয় তার নিজের কবিতাকে বা কবিতার কাছে হারিয়ে যেতে? এটা একটু জেনে পাওয়া জানবো, তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতি পর ফিরে আসছি, সাথে থাকুন। ফিরে এলাম। আজকে আমাদের অতিথি বিশিষ্ট কবি মৌসুমী জিন্দাল। মৌসুমী, বিরতির আগে কথা হচ্ছে ওই সময় আমরা অনেকেই বলি কে আর কবিতা পড়বে, একটু মাঝে মাঝে হচ্ছিল কথা যে সত্যি কে আর কবিতা পড়বে, কিন্তু কে আর কবিতা পড়বে বলে কি কবি থেমে থাকবেন? একেবারে না, কবি তো নিজের জন্য লেখেন। যদি অন্যের জন্য লিখতো তার কলম থেমে যেত। আসলে কবি নিজের জন্যই লেখেন, নিজে কবিতা ভালোবাসেন বলেই লেখেন। আর সেজন্যই 10টা জন ভালো ভালো বললো বা সে না বললো, তার তো নিরুৎসাহ হয়ে যাবে না। কবি নিজের তাগিদ থেকে লেখেন। এই যে তাগিদ, অনেক সময় কি মনে হয় না যে তাগিদের পাশাপাশি আমি আরেকটা শব্দ যোগ করতে চাইছি, সেটা হলো যে একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, তাই না? এই সামাজিক দায়বদ্ধতার ভেতরে কবি কিন্তু বিদ্ধ হন। কবি তো চিরকালই প্রেমিক, কবি থেকে কিন্তু ভালোবাসা শেখা যায়, কবি থেকে বিরহ শেখা যায়। কবি কিন্তু পাঠককে চিরকালীন প্রেমপত্রে সমস্ত কোটেশন হয়েছে কবিতা থেকে, চিরকালীন। হয়তো পরবর্তী পরিচয় হবে, প্রিয় দর্শক, যদি না ভুল করি, সেখানেই কিন্তু কবিতার কিন্তু একটা অন্য মাত্রা আছে। যখন লিখতে লিখতে মনে হচ্ছে, ধরুন আপনার নতুন বই এক মুঠো প্রেম, সেটা এই বছরই বেরিয়েছে, ভাবনারা কথা কয় বা ছোটদের জন্য লেখা বা ভাবনা নাকি বুকি যাই হোক না কেন, কবিতার শিরোনাম বা বইয়ের শিরোনাম চাকুশি হোক, আমি সেটা নিয়ে কথা বলতে চাইছি না। কিন্তু কথা বলতে চাইছি এটাই, যে কবিতা হৃদয়কে স্পর্শ করে পাঠককে বিদ্ধ করছে, যখন পাঠকের কোনো পাঠ্য প্রতিক্রিয়া যখন পাচ্ছেন, তখন সেইভাবে কি কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে বদলাতে পেরেছেন, নাকি একবজ্ঞা হয়ে রয়ে গেছেন? না, নিজেকে তো বদলাতেই হয়। এবং এই ভাবনা চিন্তার বদল মানে শুধু পাঠক নয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরুন সমাজের বিভিন্ন যে প্রতিক্রিয়া, বিভিন্ন ঘটনা বা বিভিন্ন মানুষের সঙ্গে কথা, আমাদের প্রাত্যহিক জীবনে তো শুধু কবিতা নিয়ে নয়, আমাদের একটা বৃহত্তর জীবন, যেখানে আমাদের প্রতি মুহূর্তে অনেক মানুষের সঙ্গে আমাদের কথা বলতে হচ্ছে। সেখানে যে আমাদেরকে সবসময় সবাই ভালো বলছে তা নয়, অনেক ঘাত প্রতিঘাত আছে, সবাই পছন্দ করছে তা নয়, অপছন্দের মানুষ আছে। এই যে এত কিছু প্রতিক্রিয়া, এত কিছু, সব তো আঘাত লাগছে মনেই। এবং যেমনি মনে আঘাত লাগছে, মানুষ ভাঙে, এই ভাঙতে ভাঙতেই তো পরিবর্তন, আর ভাঙতে ভাঙতেই গড়া, আর ভাঙতে ভাঙতেই কিন্তু নতুন একটা সৃষ্টি। নদীর একটা কুল ভাঙে, আবার আর একটা কুল গড়ে ওঠে। এই গড়ে ওঠার ভেতরেই কবিও কিন্তু তাকে নিজেকে ভাঙেন। কখনো কখনো নিজের ভাঙার ভেতরে তিনি চেষ্টা করেন নিজেকে পরিবর্তন করতে। যখন নিজের কবিতা নিজে বলেন, সেখানে মৌসুমী জিন্দাল কবি নয়,
আমি ধরে নিচ্ছি সেখানে মৌসুমী ডিঙ্গল পাখিকা, সেখানে তিনি সেই পাখিকা মৌসুমী ডিঙ্গল কবি মৌসুমী ডিঙ্গল আগে কবিতা পড়তে শুরু করলো বা বই পড়তে শুরু করলো, কি প্রতিক্রিয়া হবে? কি জিতবে, কি হারবে? অবশ্যই কবি জিতবে। অবশ্যই কবি। কেন কবি জিতবে? এই কারণে যে কবির যে লেখা সেটা আমার হৃদয়কে ছুঁয়ে যাবে, তো এটাই তো কবির সার্থকতা। তার লেখা আপনি কথাটাকে একটু অন্যভাবে বললেন, আমি এটাকে আরেকটু বিশ্লেষণ করে দিলে তোদের সুবিধা হবে। সেটা হলো যে কবি জিতবে মানে আমি তো কবিকে চিনি না, আমি এখন মৌসুমী ডিঙ্গল, আমি এখন মৌসুমী ডিঙ্গলকে বলছি সে পাখিকা, আচ্ছা সে কবি মৌসুমী ডিঙ্গলের কবিতা পড়ছে। হ্যাঁ একদম, আচ্ছা মানে আমি নিজের কবিতা নিজে বিশ্লেষণ করব, এটাই বলতে চাইছেন তো? তো নিজের কবিতা নিজে বিশ্লেষণ করতে গিয়ে এইখানে তো দোটানায় পড়ে যেতে হবে যে কাকে জেতাবো, একদম, কারণ দুটো সত্তাই তো আমি, একদিকে লেখক সত্তা সেটাও আমার, আর একদিকে হচ্ছে পাঠিকা সত্তা সেটাও আমার নিজস্ব। কিন্তু আমি যেটা বলছিলাম আগে, আপনি থামিয়ে দিলেন, সেটা হচ্ছে যে একটা কবিতা যখন মানুষের হৃদয় ছুঁয়ে যায় তখনই সেই কবিতার সার্থকতা, তো তখন সেখানে কবি জিতেই যায়। এবার নিজের জিনিস নিয়ে যখন আমি কাটাছেঁড়া করব তখন তো মানে যদি হৃদয় ছুঁয়েই যায় তখন সেক্ষেত্রে দুদিক থেকেই আত্মতৃপ্তি আসবে। অর্থাৎ এই আত্মতৃপ্তি একদিকে পাঠিকা হিসেবে আত্মতৃপ্তি, এটা কিন্তু সব পাঠক পাঠিকারই থাকে। আপনি যখন একটা বই পড়ছেন, সেটা যে বিষয়েরই বই হোক না কেন, সেটা যদি আপনার নিজের ভালোবাসার স্তরকে যদি আঘাত করে, সেটা অনেকটা পান্তপাতক গাছের মতন, বুঝতে পারা যায় না, আঘাত করলেই চলবে। সেটা যদি ভালোবাসার সেই কবিতা, সেই গল্প, সেই উপন্যাস, সেই প্রবন্ধ, সাহিত্যের যে কোনো দিকে হোক না কেন, যদি আপনাকে খুব বেশি আন্দোলিত করে তাহলে আপনি তৃপ্ত বোধ করেন। লেখক বা লেখিকা কিন্তু দেখতে যাচ্ছেন না, বুঝতে পারছেন না। এ এক অদ্ভুত সেতু। কবিতার পাশাপাশি আপনি গল্প লেখেন, গল্প লেখার ক্ষেত্রে কোন ধরনের ভাবনা আপনাকে নিজের মতন করে এগিয়ে নিয়ে যায়? সাধারণ গল্প নাকি নিজেকে একটু অসাধারণ গল্পের ভেতরে বিস্তৃত রাখতে পারেন? আমি সবসময়ের জন্যই মানে গল্প হোক কবিতা হোক একটু নতুনত্ব আনার চেষ্টা করি। মানে আমার ভাবনাটা সবসময় যে এইভাবে চলেছে, তাহলে একটু অন্য রকম করে ভাবলে কেমন হয়। মানে আপনি কি ফরম্যাটটাকে ভাঙতে চাইছেন? ফরম্যাট ঠিক নয়, মানে গল্পের ক্ষেত্রে বিষয়বস্তু, কনসেপ্ট একটু চেঞ্জ, মানে যেমন কি বলবো, যে যে রকম ভাবে চলেছে তার থেকে একটু অন্য রকম করে ভাবলে কেমন হয়, এই ভাবনাটা আমার কবিতার ক্ষেত্রেও যেমন তেমনি গল্পের ক্ষেত্রেও। সেই জন্য একটা রহস্য তো ফাঁস করতেই হবে। যখন ব্যাপারটা এসেই গেল তখন প্রিয় দর্শকদের কাছে একটা রহস্য ফাঁস করতেই হবে। মৌসুমী কিন্তু নানা রকমের গল্প লেখেন এবং ও স্বীকারও করলেন যে সরাসরি একটু অন্য রকমের লেখা গল্প যদি হয়। এখন প্রশ্ন হচ্ছে, প্রিয় দর্শক, দেশে এবং বিদেশে আজকে প্রচুর দর্শক দেখছেন, সেটা আপনারা ভাবতেই পারেন যে গল্পের নানা রকম বিষয় নিয়ে তো লিখছেন। মৌসুমী নিজেও বললেন যে ফরম্যাট ভাবছেন। আচ্ছা, আমি একটা রহস্য একটু আপনাদের বলি। মৌসুমী সাম্প্রতিককালে এক রকমের গল্প লিখতে শুরু করেছেন ডাইনোসরস নিয়ে। অবাক হবেন না, ডাইনোসরস নিয়ে গল্প, ডাইনোসরস নিয়ে একটা অন্য রকমের ভাবনা। এইটা মৌসুমীকে লিখতে বাধ্য করা হয়েছে একেবারে, তাই তো? এই রহস্যটা বলে দিলাম, কারণ মৌসুমীর পুত্র সে খুব কুচকে ছেলে, অত্যন্ত মিষ্টি ছেলে, ভীষণ পড়াশোনায় ব্যস্ত, কিন্তু সে ডাইনোসরস বিশেষজ্ঞ। ডাইনোসরের গল্প হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে সেখানে একটা উপন্যাস তৈরি হচ্ছে, একটা উপন্যাস তৈরি করা যাচ্ছে, সেটা যদি তিনি কথাকার না হন তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। অবশ্যভাবেই আমাদের সেই ডাইনোসরের স্পেশালিস্ট, অন্তত তার কথা তো আমাকে একটুখানি শুনে নিতেই হবে প্রিয় দর্শকদের কাছে। আমরা একটু শুনবো, তারপর আবার আমরা মৌসুমীর কাছে ফিরে আসছি। তো আমি একটা ডাইনোসরের একটা কার্টুন দেখতাম, তারপর আমি শিফট করলাম, আর মামাকে জিজ্ঞেস করলাম একটা কবিতা লিখতে বা গল্প লিখতে ডাইনোসর। আর তারপরে মামা এতদিন পরে আর বছর পরে একটা ফাইনালি বানিয়ে দিল। ওটা এখন লেখা শুরু হয়নি, কিন্তু হচ্ছে মামা হচ্ছে কিছুদিন আগে একটা আমাকে বলেছিল যে হচ্ছে স্টোরি লাইনটা বলে দিয়েছে আমাকে। আর তার সঙ্গে আমাকে একবার জিজ্ঞেস করেছিল ওই ডাইনোসরের ওয়েট, হাইট আর লেন্থ কি, ওটা আমি বলে দিলাম।
আর তারপরে মামা বললো যে বইতে আমার নাম লেখা হবে এখানে। আর তারপরে আমি খুশি হয়েছি যে আমার নাম হবে, তাই আমি বলছি মাম তাড়াতাড়ি লেখো বইটা। আর তারপরে বইটার জন্য অনেক অপেক্ষা করছি। আর কিছুদিন পরে বললো যে রিলিজ ডেটটা কখন হবে। তখন রিলিজ ডেট শুনে আমার মজা হলো যে রিলিজ ডেটটা আমার জন্মদিনে করে দিয়েছে। তো আমার জন্মদিনটা আপনি আগে জানেন আমার আগের জন্মদিনটা কেক কেমন ছিল, ডান্সারটাই ছিল কেক। তো আমি ভাবছিলাম যে এই বইটাই প্রকাশ হবে এখন। আর তারপর ভাবছিলাম যে এই বইটা আরো বই করা যাক। তো আমি এটাই ভাবছিলাম, এটা বলতে চাই না এখন, কিন্তু আমি ভাবছিলাম এটা 10 পর্যন্ত যাক, 1 পার্ট যেন না থাকুক, 10 হোক। আর তারপর এটা পরে বলবো আসলে মামাকে যে বাকি সব বই আছে সেগুলোও যেন ভালো হোক। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রশ্ন লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন এবং আবশ্যিকভাবে এই অনুষ্ঠান যেরকম ইউটিউবে থাকছে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বহু বিশিষ্ট মানুষজনেরা এই অনুষ্ঠানে তাদের কথা বলেছে। আমরা তাদের কথা শুনে ঋদ্ধ হয়েছি, সমৃদ্ধ বোধ করেছি। আজকে ভালো লাগলো, মৌসুমী ডিঙ্গালের সাথে আমরা কথা বললাম, কবির সাথে কথা বললাম না, কবির সাথে শুধু কথা বললাম কি, গল্পকারের সাথে কথা বললাম না, শুধু গল্পকারের সাথে কথা বললাম কি, সম্পাদকের সাথে কথা বললাম। মজা হচ্ছে এই একজন আদ্যন্তে সাহিত্যপ্রেমিক, সাহিত্যবৃত্তের এক অন্যরকমের দর্শন, যিনি মৌসুমী বায়ুর মতন সুন্দর কথা বলতে পারেন তার নিজস্ব কবিতার সত্যতা। মৌসুমী কবিতার মতন থাকুক, গল্পের মতন থাকুক, উপন্যাসের মতন করে থাকুন। এবং অনেকগুলো কথা বললেন, লোকাল ট্রেনের 4 নম্বর সিট, কবি তুমি শব্দটাকে নিয়ে কয়েক হাজার লিখে ফেলতে পারে, এরকম কিছু কিছু নতুন ভাবনা নিয়ে মানুষের কাছে আরো বেশি পৌঁছে যান, এই আশ্বাসটা দিই। খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আমরা মনে হয় প্রত্যেকেই কবি, অন্তত জন্মগতভাবে প্রত্যেকের মধ্যেই কবি সত্তা লুকিয়ে থাকে। আমরা কেউ তাকে প্রকাশ করতে পারি, আবার কেউ হয়তো সময়ের অভাবে পারি না, বা অনেকেই হয়তো ভাবি যে আমি কি লিখতে পারবো। হ্যাঁ, আপনিও লিখতে পারেন, কবিতা লিখতে পারেন, গল্প লিখতে পারেন, নাটক লিখতে পারেন, ডায়েরি লিখতে পারেন, আপনার মনের কথা ফুটিয়ে তুলতে পারেন। চেষ্টা করলেই পারেন, শুধুমাত্র চেষ্টার দরকার। তো আজ থেকে চলুন সবাই আমরা একসাথে চেষ্টা করি, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করি, আরো বৃহত্তর করে তুলি।